বন্ধুরা, শনিবারের গল্পের আসরে তোমাদের স্বাগত। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত কালো কুকুর। সেদিন শরৎকালে একদিন গোয়েন্দাপ্রবর কর্নেল নীলাদ্রি সরকার এ কথা ও কথার পর হঠাৎ বললেন, ডার্লিং, তোমার কি ছিপে মাছ ধরার নেশা আছে? শুনে একটু মনমরা হয়ে বললুম, ছিল, ভীষণই ছিল, কিন্তু দৈনিক সত্যসেবকে ঢোকার পর সারাক্ষণ খবরের পেছনে দৌড়বো নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো বলুন তো? থাকবে, যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোফা কোনো খবর জোটে। বলে ধুরন্ধর বৃদ্ধ মুচকি হেসে সাদা দাড়িতে আঙুলের চিরুনি টানতে লাগলেন। অবাক হয়ে বললুম, ব্যাপারটা কি বলুন তো? মুর্শিদাবাদে রোশনীবাগ নামে একটা জায়গা আছে। সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা, কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিশাচের উপদ্রব হয়েছে। যে ছিপ ফেলতে যায় একলা, সে আর বাড়ি ফেরে না। বলেন কি? একটা ব্যাপার বোঝা যায়, ছিপ ফেলে মাছ ধরতে বড় একাগ্রতার দরকার। ফাতনার দিকে চোখ রেখে বসে থাকতে হয়, আর সেই সুযোগে পিশাচ পেছন থেকে পা টিপে টিপে এসে তাকে ধরে। আপনি বিশ্বাস করেন এ কথা? হাসতে হাসতে বললুম, পিশাচ বলে সত্যি কিছু আছে নাকি? কর্নেল গম্ভীর হয়ে বললেন, জানি না, তবে ওখানকার লোকে নাকি পিশাচটাকে দেখেছে। কেমন চেহারা তার? কুকুরের মতো। কালো একটা কুকুরের বেশে সে আসে, তারপর আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে, টানতে টানতে নিয়ে যায়। জেদ চড়ে গেল মাথায়। বললুম, ঠিক আছে, তাহলে কালই আমায় নিয়ে চলুন সেখানে, যত সব আজগুবি গল্প। পরদিন ভোরে জিপে রওনা হয়ে দুপুরের মধ্যে আমরা রোশনীবাগ পৌঁছে গেলাম। নবাবী আমলের সমৃদ্ধ আধা শহুরে গ্রাম। আমরা উঠলাম সেচ দপ্তরের বাংলোয়। ঝিলটা বাংলো থেকে 2 কিলোমিটার দূরে জঙ্গুলে পরিবেশে রয়েছে। আসলে এটা গঙ্গারই পুরনো একটা খাদ। ঝটপট খাওয়া সেরে ছিপ নিয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় চৌকিদার পই পই করে বারণ করলো, যেন দুজনে সব সময় কাছাকাছি থাকি, নইলে পিশাচের পাল্লায় পড়ব। কিন্তু একলা না হলে পিশাচটা আসবে না। তাই হাসতে হাসতে কর্নেলকে বললুম, আপনি বরং পাখি প্রজাপতির খোঁজে ঘুরতে থাকুন, আমি পিশাচটার প্রতীক্ষা করি। কর্নেলও হেসে বললেন, তুমি না বললেও আমি জলের ধারে বসে থাকতে রাজি হতাম না জয়ন্ত। তারপর বাইনাকুলারটা চোখে রেখে গাছপালায় পাখি খুঁজতে লাগলেন। যখন চার আর ছিপ ফেলে জলের ধারে বসেছি, তখন উনি জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেছেন। এবার কিন্তু একটু গা ছমছম করতে লাগলো। বারবার পেছনে ঘুরে দেখে নিচ্ছি। বুদ্ধি করে সঙ্গে একটা লোহার রড এনেছিলুম, সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি। বুজকুড়ি উঠতে শুরু করেছে। চারে মাছ আসার লক্ষণ এটা। ফাতনা নড়লেই খেঁচ মারব। কিন্তু তারপরেই পেছনে গড়গড় গর্জন শুনে চমকে উঠলুম। ঝটপট ঘুরে দেখি, সত্যি একটা কালো কুকুর বীভৎস হাঁ করে চাপা গর্জন করছে। তার লাল মুখ দাঁতগুলো ঝকমক করছে হিংস্রতায়। ক্রূর কুতকুতে চোখে হিংসা ঠিকরে পড়ছে। লকলকে জিভ থেকে ফোঁটা ফোঁটা, ওটা কি, রক্ত ঝরছে। এক লাফে রডটা বাগিয়ে ছুটে গেলুম মরিয়া হয়ে। কুকুরটা পিছিয়ে গেল, তারপর পালাতে লাগলো। কিন্তু রাগে আমার তখন মাথার ঠিক নেই, যা থাকে বরাতে।
উঁচু নিচু গাছপালা, কাঁটা ঝোপ, তারপর চষা ক্ষেত, ঘাসে ঢাকা খোলামেলা পুরো জমি পেরিয়ে প্রাণীটা ছুটে চলেছে। আমিও ছুটে যাচ্ছি। মাঝে মাঝে সে পেছন ঘুরে যেন আমাকে দেখে নিচ্ছে এবং ক্রূর মুখভঙ্গি করে গর্জাচ্ছে। কাঁটায় আমার প্যান্ট শার্ট ততক্ষণে ফর্দা ফাঁই অবস্থা। জুতোয় জল কাদা লেগেছে প্রচুর। এক জায়গায় শুকনো লতাপাতায় জড়িয়ে আছাড়ও খেলুম। তারপর মনে হলো কে আমার নাম ধরে ডাকছে। সম্ভবত কর্নেল ব্যাপারটা দেখতে পেয়েছেন। আমি কান করলুম না। কালো কুকুরটা মিনিট 25 দূরত্বে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তেমনি রক্ত মাখা মুখ, কুতকুতে জ্বলন্ত চোখ, জিভ থেকে ফোঁটা ফোঁটা যেন রক্ত ঝরছে। আবার হুঙ্কার দিয়ে দৌড়লুম। পিশাচ হোক আর যাই হোক, আজ ওর একদিন কি আমার একদিন। গাছপালার ফাঁক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছিল। সামনে ভাঙাচোরা একটা বাড়িও দেখতে পেলাম। তাহলে বোধ করি রোশনীবাগ স্টেশন বাজারের পেছন দিকটায় এসে পড়েছি। কালো কুকুরটা বাড়িটার কাছে গিয়ে অদৃশ্য হলো। বাড়িটার কাছে যেই এসেছি এক অদ্ভুত কাণ্ড শুরু হলো। আচমকা চারদিক থেকে কারা আমাকে খুদে হাতে যাচ্ছে তাই চিমটি কাটতে লাগলো। চোখ বুজে কুঁজো হয়েছিলাম। তারপর রডটা তুলে নিয়ে বাঁই বাঁই করে ঘোরাতে ঘোরাতে চোখ খুলে দেখি এক ঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি। চামচিকে যে এমন চিমটি কাটতে পারে কে জানত। দ্বিগুণ জোরে রড ঘোরাতে ঘোরাতে চামচিকেগুলোকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু খুদে জীবগুলো সমানে হামলা চালিয়ে যেতে লাগলো। তখন হার মেনে দৌড়ে গিয়ে সামনের ভাঙা ঘরটার ভেতরে ঢুকে পড়লুম। চামচিকের ঝাঁকটা সেখানেও ঢুকে হামলা করলো। বাড়িটার কোনো ঘরে দরজা জানলা বলতে কিছু নেই। সব কারা যেন খুলে নিয়ে গেছে। এ ঘর থেকে ও ঘর, তারপর আর একটা ঘর। কোনো ঘরের ভেতর জঙ্গল গজিয়েছে এবং ছাদ ভাঙা, কড়িকাঠ ঝুলে রয়েছে। তারপর যে ঘরটার সামনে গেলুম তার দরজা আস্ত আছে, কিন্তু খোলা। ভেতরে আসবাবপত্র দেখা যাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে সে ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলাম। তারপর ঘুরে দেখি ঢ্যাঙা শুটকো চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খাটের পাশে এবং আমার দিকে কেমন চোখে তাকিয়ে আছেন। ঠোঁটের কোণায় হাসিটাও যেন অস্বস্তিকর। ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি, হাতের আঙুলে কয়েকটা পলা বসানো আংটি, এক মাথা সাদা চুল। কিন্তু তার চেয়ে অস্বস্তিকর ওর হাতে একটা চকচকে ছুরি। আমি কিছু বলার আগেই উনি ঘড়ঘড়ে গলায় বললেন, রডটা দেখি। তারপর আমার কাছে এসে হাত থেকে রডটা প্রায় ছিনিয়ে নিলেন। পাগল নয় তো? আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলুম। উনি রডটা জানলা গলিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু ঠোঁটের কোণে হাসিটা লেগেই আছে। চেহারায় কেমন ঠান্ডা হিংসের ছাপ। ভয় ভয়ে এবং অপ্রস্তুত মুখে বললুম, আপনার ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন। চামচিকের পাল্লায় পড়ে। কথা কেড়ে নিয়ে ভদ্রলোক খিকখিক করে বললেন, খুব জ্বালিয়েছে বুঝি? তা ওদের পাল্লায় পড়লেন কি করে? একটা কালো কুকুর তাড়া করে আনছিলুম। ঝিলে ছিপ ফেলে বসেছিলুম, কোত্থেকে ওই কুকুরটা গিয়ে ঝামেলা করছিল। ভদ্রলোক ওপাশে ঘুরে গিয়ে বললেন, দেখুন তো এই কুকুরটা নাকি। দেখেই চমকে উঠলুম। এতক্ষণে চোখের দৃষ্টি পরিষ্কার হয়েছে। ঘরটা বেশ বড়। কোনার দিকে একটা বেদির মতো উঁচু জায়গায় সেই সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে চার পায়ে। সেই হিংস্র মুখভঙ্গি, রক্ত লাল হাঁ করা মুখ, ধারালো দাঁত আর লকলকে জিভ। কিন্তু আশ্চর্য, কুকুরটা মমির মতো স্থির। শুধু তার হিংসুটে চোখ দুটো জলজল করছে। আমার দিকেই তাকিয়ে আছে, যেন এখনই ঝাঁপিয়ে পড়বে। ভদ্রলোক হাসলেন, আবার চোখ নাচিয়ে বললেন, কি মনে হচ্ছে সেই কুকুরটা না? গলা শুকিয়ে গেছে আতঙ্কে। বললুম, কিন্তু ওটা তো মনে হচ্ছে স্টাফ করা একটা কুকুর। হ্যাঁ, আমার প্রিয় কুকুর জনি। মৃত্যুর পর ওর চামড়া ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ এসব জিনিস স্টাফ করে ওর চেহারাটা ফিরিয়ে এনেছি। দারুণ জ্যান্ত দেখাচ্ছে, তাই না? সায় দিয়ে বললুম, দেখাচ্ছে, কিন্তু
কিন্তু কিসের এতে? ভদ্রলোক এগিয়ে গিয়ে কুকুরটার পিঠে হাত রাখলেন। আমি ট্যাক্সিডার্মি অর্থাৎ চামড়া বিদ্যায় দক্ষতা অর্জন করেছি। এ তার যত কিঞ্চিত নমুনা। আপনি চামচিকের কথা বলছিলেন, দেখুন তো ওই চামচিকেগুলো নাকি। দেয়ালের দিকে তাকিয়ে আবার আমার চমক লাগলো। সাদা দেয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেঁটে রয়েছে, জলজলে নীল চোখ তাদের। দেখতে দেখতে শরীর হিম হয়ে গেল। ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে হাতের তালুতে রেখে বললেন, ভীষণ জ্যান্ত দেখাচ্ছে, তাই না? যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোতেও পারে, বলা যায় না। বললুম, ট্যাক্সিডার্মিতে সত্যিই আপনার অসাধারণ দক্ষতা, কিন্তু ওরা তো মৃত। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মৃত। বৃদ্ধ আবার মুচকি হেসে চোখ নাচিয়ে বললেন, কিন্তু ওরা জীবিত হতেও পারে। সেটাই আমার ট্যাক্সিডার্মির নতুন দিক। আশা করি তার পরিচয় চমৎকার ভাবেই পেয়েছেন। এবার আসুন আপনাকে আর একটা জিনিস দেখাই। কালো কুকুরটার পাশ দিয়ে ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে ওনাকে অনুসরণ করলুম। পাশের ঘরে ঢুকলে উনি দরজাটা এঁটে দিলেন। অস্বস্তিটা বেড়ে গেল। বৃদ্ধ এ ঘরের জানলা দুটো খুলে দিয়ে বললেন, এবার একে দেখুন। যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল। তেমনি বেদির ওপর দাঁড়িয়ে আছে একটা লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে জঙ্গল বুট আমারই মতো, হাতে একটা মাছ ধরার ছিপ আর কাঁধে কিট ব্যাগ। একেবারে জ্যান্ত দেখাচ্ছে তাকে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে, ঠোঁটে একটু হাসি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, সর্বনাশ। সর্বনাশ কিসের? বৃদ্ধ চোখ কটমট করে বললেন, মানুষ মরণশীল। তার শরীর একদিন গলে পচে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মে। হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে। এই লোকটার শরীরও ধ্বংস হয়ে যেত, অথচ ওকে আমি অমরত্ব দিয়েছি। কখনো কখনো ওর ছিপ ফেলার নেশার কথা বিবেচনা করে ওকে ঝিলে ছিপ ফেলতে যেতেও অনুমতি দিই। যাই ভাবো আমাকে, আমি কিন্তু এসব ব্যাপারে খুব উদার। ভয়ে ভয়ে সায় দিলুম, আগে হ্যাঁ, তা তো বটেই। বৃদ্ধ হঠাৎ হাত বাড়িয়ে খপ করে আমার হাত ধরে চাপা গলায় বললেন, তুমি অমরত্ব চাও না? আঁতকে উঠে হাত ছাড়াবার চেষ্টা করলুম। না না না, হাত ছাড়ুন, হাত ছাড়ুন আপনি। বৃদ্ধের গায়ে প্রচণ্ড জোর, আর হাতটাও কি হিম ঠান্ডা, রক্ত জমে যাচ্ছিল। খিক খিক করে হাসতে হাসতে বললেন, তেমন যন্ত্রণা কিছু হবে না, জাস্ট মাথাটা ঘুরে যাবে। গায়ে মলম মাখিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব, তারপর তোমার চামড়ার ভেতরে কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ ফেলে দেবো। ব্যাস, অমর হয়ে যাবে। বলে কি, আমার জ্যান্ত শরীরের চামড়া ছাড়িয়ে নেবে আর তেমন কিছু যন্ত্রণা হবে না? প্রচণ্ড আপত্তি জানিয়ে বললুম, আমি অমর হতে চাই নে, হাত ছেড়ে দিন। বৃদ্ধের চোখ দুটো জ্বলে উঠল। দেখো বাপু, তোমার এমন সুন্দর চামড়ায় খুঁত হবে বলে ছুরির খোঁচাটা মারছি নে। এর আগে এমনি করে গোটা তিনেক চামড়া নষ্ট করেছি, বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্ট। জনার্দন বক্সির এক কথা, নড়লেই খোঁচা খাবে। যাও, টেবিলে শুয়ে পড়ো লক্ষ্মী ছেলের মতো। তাহলে এই পাগলা ট্যাক্সিডার্মিস্টের নাম হলো জনার্দন বক্সি? কাকুতি মিনতি করে বললুম, প্লিজ প্লিজ জনার্দন বাবু, আমাকে ছেড়ে দিন। আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে, আর কেন? জনার্দন বক্সি খিক খিক করে হেসে বললেন, আহা, ভয় নেই, ভয় নেই, টেরই পাবে না। তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছেন এবং হাতটা একটু আলগাও হয়েছে, এক ধাক্কায় ছাড়িয়ে নিয়ে দরজা খুলে এক লাফে পাশের ঘরে গিয়ে পড়লুম। তারপর একেবারে বাইরে। ভুতুড়ে চামচিকেগুলো হামলা করলো আবার। পেছনে সেই কালো কুকুরটাও গর্জে তেড়ে এলো কোত্থেকে। আমি চোখ বুজে নাক বরাবর দৌড় দিলুম। কিছুটা এগিয়ে একটা গাছের শেকড়ে ঠোক্কর খেয়ে পড়তেই কুকুরটা আমায় বাগে পেল। বিকট গর্জন করে ঝাঁপ দিল সে।
সেই সঙ্গে যেন আকাশ ফাটানো একটা শব্দ কানে এলো। ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেলুম সেই মুহূর্তে। যখন জ্ঞান হলো, তাকিয়ে দেখি বাংলোয় শুয়ে আছি, আলো জ্বলছে। বিছানার পাশে বসে আছেন আমার বৃদ্ধ বন্ধু। একটু হেসে বললেন, আশা করি সুস্থ হয়েছে ডার্লিং। না না, অমন করে চারপাশে তাকিয়ে দেখার কিছু নেই। জনার্দন মুখশির কালো অ্যাসিস্ট্যান্টটাকে বাধ্য হয়েই গুলি করে মেরেছি। কিন্তু ওটা তো সত্যি সত্যি ভূত অথবা পিশাচ, কারণ বক্সিবাবু ওর মরা দেহটা স্টাফ করে রেখেছেন দেখেছি। বক্সির দুটো কুকুর ছিল, দেখতে একই রকম। কোনো কারণে একটা কুকুর মারা পড়লে তাকে সে স্টাফ করে রেখেছিল, আর দ্বিতীয় কুকুরটাকে সে মানুষের মাংস খাওয়ানো শিখিয়েছিল। চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত। কিন্তু চামচিকেগুলো? কর্নেল হাসতে হাসতে বললেন, কিছু চামচিকে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছিলেন বটে, তবে তোমার ওপর হামলা করেছিল যারা, তারা ভূত নয়, জ্যান্ত চামচিকে। তাদেরও সে মানুষের মাংস খাওয়ানো শেখাতো। যাই হোক, তোমার মাংস খুবলে নিতে পারেনি ওরা। খুব লাফালাফি করেছিলে কিনা? ওই পাগলা খুনিটাকে ধরিয়ে দিন এবার পুলিশের হাতে। দিয়েছি, এতক্ষণ সে থানার লকআপে। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। টেবিল থেকে এক গ্লাস গরম দুধ এনে বললেন, খেয়ে নাও ডার্লিং, গায়ে জোর পাবে। কাল সকালে আবার গিয়ে ঝিলে ছিপ ফেলতে আশা করি আর ভয় পাবে না। আমার ধারণা ঝিলের মাছগুলো বেশ বড়ই। গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করো, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো এই পর্যন্তই। পরের সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব।